নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প মৃত্যুবান। গুণিতের উপর শীতলার ভর হলো। গায়ের বারোয়ারি অশ্বত্থলা, তার নিচে পুরানো বেদিটা প্রদীপের তেল আর মেঠে সিঁদুরে একটা বিচিত্র রং ধরেছে। নীল শেওলার উপর দিয়ে কালো পোড়া তেল ফোটায় ফোটায় গড়িয়ে পড়ছে। এক পাশে থকথকে সিঁদুর জমেছে চাপ বাঁধা রক্তের মতো। ধুনোর গন্ধে যেন নিঃশ্বাস আটকে আসে। বেদির উপরে একখানা কালো পাথর, তার সারা গায়ে ব্রণের চিহ্ন, মারি জননীর প্রতীক। মাঝখান দিয়ে একটা প্রকাণ্ড ফাটল, দেখলে মনে হয় কেউ যেন সেটাকে দুটুকরো করে কেটে ফেলবার চেষ্টা করেছিল। পৌত্তলিকতা দেশি রারজয়ী মুসলমানেরই তলোয়ারের কূপ পড়েছিল কিনা কে জানে। ফাল্গুনের রৌদ্রে উদ্ভাসিত এই ভরা দুপুরেও অসত্যের বিস্তীর্ণ শান্ত ছায়ার নিচে ঘনিয়েছে উগ্রগন্ধি অন্ধকার। ধুনো পুড়ছে, গুলগুল পুড়ছে, পটপট করে শব্দ হচ্ছে। কালো ধোঁয়া চক্রাকারে উঠছে সাপের কুণ্ডলির মতো। ঢাকের গগনবেদী বোল উঠছে। ক্যান ক্যান করে তীক্ষ্ণ পেতনির কান্নার মতো স্বর তুলছে কাসর। আর তার ভেতরে বসে গুণিন একটানা স্বরে মন্ত্রপাঠ করে যাচ্ছে। তার কতকটা সংস্কৃত, কতকটা বাংলা, কতকটা দুর্ভুদ্য ড আর রয়ের সমারোহ। অশুদ্ধ উচ্চারণে জোর দিয়ে বলে যাচ্ছে, হাড় কর্টন, মাংস চর্বণ। চারদিকে মেয়ে পুরুষের ছোট একটা দল জমেছে। গলায় আঁচল দিয়ে দাঁড়িয়ে আছে কেউ, কেউ বা তাকিয়ে আছে বিস্ফারিত বিহবল দৃষ্টিতে। ঢোল আর কাসরের বিরাম জ্যোতিতে সেই গম্ভীর মন্ত্রনাদটা যেন অলৌকিক হয়ে উঠছে। ধুনোর ধোঁয়ায় যাদের মাথা ঘুরছে, চোখে যারা দেখছে অন্ধকার, তাদের যেন মনে হচ্ছে এই কালো পাথরটা হঠাৎ এক সারি ধারালো দাঁত শুদ্ধ কালো একখানা রক্তাক্ত মুখ মেলে দেবে, আর কর্মর করে হাড় মাংস চিবোতে শুরু করে দেবে। হেই গুণিন, ভালো করে মন্তর পড়ো বাবা, মার অনুগ্রহ একটু না কমলে যে আর বাঁচি না। জনতার মধ্য থেকে কার যেন সকাতর অনুনয়। গুণিন একবার পেছন ফিরে তাকালো। মদের নেশায় আর ধুলোর আগুনে চোখ দুটো রাক্ষসের মতো টকটক করছে। প্রকাণ্ড একটা গোলাকার মুখ, খাড়া খাড়া চোয়াল, মাথার ঝাঁকড়া চুলগুলোয় কপালের আর্ধেকটা ঢাকা পড়েছে। যেমন করে ম্যালেরিয়ার ঝাঁকুনি আসে, তেমনি থরথর করে একটা কাঁপন এসে যেন গুণিনের আপাদমস্তক ঝাঁকিয়ে দিয়ে গেল। দুহাতে দুটো ধনুচি নিয়ে উঠে দাঁড়ালো গুণিন। সমস্ত শরীর তার টলছে। তারপরে শুরু হলো তাণ্ডব নাচ। গুণিনের উপরে শীতলার ভর হয়েছে। মুখ দিয়ে গোঁ গোঁ করে বেরুচ্ছে একটা বীভৎস চাপা আওয়াজ। কখনো মাটিতে আছড়ে পড়ছে, পরক্ষণেই উঠে দাঁড়িয়ে নেচে চলেছে রুদ্রতালে। ঝাঁকড়া চুলগুলো থেকে ধুলোর ঝড় উঠছে। ফঠাস করে একটা ধনুচি মাটিতে পড়ে দুখান হয়ে গেল। চারদিকে ছিটকে গেল আগুন। সরসর করে তোক পালিয়ে যেতে পথ পেল না। গুণিন আবার উঠেছে, আবার নাচ শুরু করেছে। কিন্তু নাচের তালে কেন যেন ভাটা পড়েছে এবার। পার তেমনভাবে চলছে না। মুখ থেকে চাপা গোঙানির শব্দটা কেমন বিকৃত আর অস্বাভাবিক বোধ হচ্ছে। জ্বলন্ত চোখ দুটো যেন ঝিমিয়ে আসছে ক্রমশ। এবারে গুণিন থেমে দাঁড়ালো। টলমল করে কাঁপতে লাগলো তার সর্বশরীর। তারপর ঠিক ইচ্ছে করে নয়, পেছন থেকে কে যেন মস্ত একটা ধাক্কা দিয়ে তাকে ঘাড় মুচড়ে ফেলে দিলে মাটিতে। চারপাশের জনতা চঞ্চল হয়ে উঠল। কেমন যেন অস্বাভাবিক লাগছে। যা হওয়া উচিত এ তো তা নয়। বিস্ফারিত ভয়ার্থ চোখে গুণিন কিছুক্ষণ গো গো করতে লাগলো। কষ দিয়ে ফেনার সঙ্গে বেরিয়ে এলো এক ঝলক রক্ত। বলি দেওয়া পশুর মতো বার কয়েক হাত পা ছুঁড়ে সে শঠান শক্ত হয়ে গেল। সমস্ত শরীরে ঢেউয়ের মতো দোলা দিয়ে বেরিয়ে এলো অন্তিম একটা দীর্ঘশ্বাস। নাকের সামনে থেকে খানিকটা ধুলো উড়ে গেল হাওয়ায়। হৈ হৈ করে ছুটে এলো জনতা। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। মরে পাথর হয়ে গেছে গুণিন। ঢাকের বোল থেমে গেল। স্তব্ধ হয়ে গেল কাসরের আর্তনাদ। স্তম্ভিত জনতা ওর মুখের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। নিদারুণ ভয়ে একটি কথাও কেউ বলতে পারলে না। একজন বললে, নিশ্চয়ই অশুচি হয়ে পুজোয় বসেছিল, তাই। ধুনোর অন্ধকারে ব্রণ চিহ্নিত শীতলার পাথরটা গাঢ় রক্তের মতো খানিক সিঁদুর মেখে ক্ষুধার্ত হয়ে তাকিয়ে আছে।
অশ্বত্থের পাতায় শাঁ শাঁ একটা উদাস বাতাস বয়ে গেল, যেন একটা অশরীরী কণ্ঠ চাপা গর্জন করে বলে গেল, এবার তোদের পালা, গুনিনের মতো তোরাও। মুহূর্তে বারোয়ারি তলা জনশূন্য। প্রাণ নিয়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়েছে সকলে। শুধু অসমাপ্ত পুজোর উপকরণের সামনে নিষ্পন্দ হয়ে পড়ে রইল গুনিনের দেহটা। মুখের পাশে রক্তের চাপ ক্রমে ঘন হয়ে উঠতে লাগলো। ধূপ আর গুগগুলের ধোঁয়া একটা কালো পর্দার মতো নিবিড় হয়ে নামতে লাগলো তার চারপাশে। গুনিনের আসল নাম অভিরাম দাস, জাতিতে চণ্ডাল। এই জাতিটা নাকি বর্ণশঙ্করের কঠিনতম শান্তির প্রতীক। প্রতিলোম বিবাহকে ক্ষমা করবে ব্রাহ্মণ চালিত সমাজ। ব্রাহ্মণের মেয়ে হয়ে অব্রাহ্মণকে প্রতিরূপে বরণ করলে তাদের সন্তান হবে অন্তজ। সমাজের সমস্ত পথ তার কাছে বন্ধ হয়ে যাবে। তাকে শ্মশানে বাস করতে হবে, অখাদ্য আহার করতে হবে, মরার কাপড় নিয়ে লজ্জা নিবারণ করতে হবে। তাদের ছায়া মারালে খণ্ডে যাবে, ক্ষয়ে যাবে 17 বার বিশ্বনাথ দর্শনের পুণ্য। আজকাল অবশ্য অন্তজ মাত্রই শ্মশানের বাসিন্দা নয়। কিছু কিছু পদোন্নতি যে হয়েছে তাতে আর সন্দেহ কি। এখন তারা ভদ্রপাড়ার কাছাকাছি এগিয়ে এসেছে কিছুটা। শুয়োর চড়ায়, ডালা কুলো ধুনুচি তৈরি করে ভদ্র সমাজের দৈনন্দিনের পক্ষে সেগুলো অপরিহার্য। কেউ কেউ ক্ষেত করে তরি তরকারি লাগায়, বিক্রি করে বাজারে। দু একটা ভালো ফল ফুল উপহার দিলে ন্যায়রত্ন স্মৃতিরত্নেরা খুশি মনেই সেগুলো গ্রহণ করে থাকেন। অবশ্য নেবার সময় কিছু কিছু গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয় তাতে। কিন্তু এছাড়াও আর একটা দিক আছে এদের। সেজন্য ইতর ভদ্র নির্বিচারে ভয় করে এদের, শ্রদ্ধা করে। এরা মন্ত্রসিদ্ধ। অবিরামের বাপ নিধিরাম ছিল এ তল্লাটের সেরা গুণিন। না জানতো এমন মন্ত্র নেই, না পারতো এমন ঝাড়ফুঁক নেই। কুকুরে কামড়েছে, একটুখানি জল পড়ায় সে তা ভালো করে দিত। সাপে ছোবল মেরেছে, পিঠের উপর পেতলের থালা আটকে দিয়ে তার উপর মন্ত্র পড়া মাটি ছড়িয়ে সে বিষ নামিয়ে নিত। ভূতে ধরলে তো আর কথাই নেই। নিধিরাম না গেলে কার সাধ্য সে ভূত নামায়? বান মারতে পারত, বাটি চালান করতে পারত, জ্বলন্ত একটা প্রদীপ আকাশে উড়িয়ে দিয়ে অগ্নিকাণ্ড ঘটিয়ে দিতে পারত দূরের কোনো একটা নিশ্চিন্ত নিদ্রিত গ্রামে। তাছাড়া বংশানুক্রমিকভাবে তারা বারোয়ারি শীতলার পূজারী। শুধু পূজারী নয়, দেবীর প্রসাদ পুষ্ট। কোনো এক অতীত অনার্য সংস্কৃতির ধারায় অন্তত এখানে ওদের অধিকার অব্যাহত। কোন অনাদিকাল থেকে এরা শীতলার পুজো করে আসছে কেউ বলতে পারে না। ব্রাহ্মণের প্রবেশ নিষেধ। শোনা যায় কিছুদিন আগে তন্ত্রসিদ্ধ এক ব্রাহ্মণ এসেছিলেন গাঁয়ে। চারালে দেবী পুজো করে শুনে তিনি ক্ষেপে উঠলেন, বললেন দেবী অশুচি, তাকে শোধন করে নিয়ে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাতে হবে। গায়ের লোকে নিষেধ করলে, কিন্তু দাম্ভিক তন্ত্রসিদ্ধ সে কথা শুনলেন না। দেবী শোধনের ব্যবস্থা করে পুজোয় বসলেন তিনি। আর পর মুহূর্তে আশ্চর্য কাণ্ড, কোথা থেকে প্রকাণ্ড এক চর বাজের মতো শব্দ করে তার গালে এসে পড়ল। অদৃশ্য হাতের সেই চরকেই ব্রাহ্মণ যে উল্টে পড়ে গেলেন, আর উঠলেন না। সেই থেকে চারালেরাই এখানে পুজো করবার কায়েমে অধিকার পেয়েছে। খাতির বেড়েছে তাদের, খ্যাতি বেড়েছে আরও অনেক বেশি। গাঁয়ের উঁচু জাতেরা অসংকোচে অন্তজের দেবীকে পুজো করেন। অন্তজ পূজারীর ছোঁয়া প্রসাদ পান। আর বসন্ত চিকিৎসার ব্যাপারে অধিকার তো তাদের একচিটিয়া। কোথা থেকে একদিন পেতনি নামিয়ে এসে ভরা দুপুরের সময় নিধিরাম ঢকঢক করে এক ঘটি জল খেল, আর মারাও গেল তার ঘণ্টাখানিক পরেই। 2-4 জন লোক মুখে বললে সর্দি কর্মী, কিন্তু সকলেই মনে প্রাণে বিশ্বাস করে নিলে রোজার ঘাড় ভূতেই মটকেছে শেষ পর্যন্ত। তার ছেলে অবিরাম, বাপের মতো তারও এমনি হঠাৎ মৃত্যু ঘটে গেল। আশ্চর্য হবার কিছু নেই, এ যেন ইতিহাসের সহজ এবং স্বাভাবিক ধারা। কিন্তু তারও আগে আরও একটু গল্প আছে। বাংলাদেশের ওপর দিয়ে মহামন্বন্তর বয়ে গেল। যারা যাওয়ার তারা তো মরে বাঁচল, কিন্তু যারা রয়ে গেল তাদের দুর্গতির আর সীমা রইল না। শ্মশান বাংলার গ্রামে গ্রামে শ্মশানের প্রেতের মতো ঘুরে বেড়াতে লাগলো মানুষ। এক মুঠো কাকর মেশানো ভাত সম্বল, এক ফালি ছেঁড়া ন্যাকড়া সম্বল। রাতারাতি যেন সবাই মায়া প্রপঞ্চময় সংসারটাকে চিনে ফেলেছে দেহে মনে। বেশে বাসে অনাসক্ত বৈরাগ্য, চোখের দৃষ্টি অর্থহীন, যেন বাইরের অবান্তর পৃথিবীটার ফাঁকিটা ধরে ফেলে ব্রহ্মলাভের জন্যে একান্তভাবে অন্তর্মুখী হয়ে গেছে। শাস্ত্রে বলেছে সবাই যখন নলিনী দলগত জলমিব তখন একটিমাত্র ভরসা আছে,
সেটি হচ্ছে সাধুসঙ্গ, এবং তার দ্বারাই ভবার্ণব পার হওয়া যায়। এবং ঈশ্বর করুণাময়, সাধুসঙ্গ তিনি পাঠালেন। দুর্ভিক্ষ যখন শেষ হয়ে গেল, তখন দেশের লোককে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাবার জন্যে সরকারি ধানের গোলা বসতে লাগলো এখানে ওখানে। এলো লাইসেন্সপ্রাপ্ত সরকারি এজেন্টের দল। মহাজনের করাল ঘাস থেকে দেশকে বাঁচাবার মহৎ ব্রত নিয়েছে তারা। তার সঙ্গে এলো সিভিল সাপ্লাই ইন্সপেক্টর, এলো বোর্ড অফিসার, এলো এনফোর্সমেন্ট। কে এলো এবং কে এলো না। এখান থেকে 12 মাইল দূরে ধান চালের মস্ত বড় একটা গঞ্জ। তার পাশ দিয়ে যে নদী, বর্ষার সময় ছাড়া তাতে নৌকা চলে না। হাঁটু জলের ওপর যে পরিমাণে কচুরির স্তূপ জমে ওঠে, তাতে বরং মোটর চালিয়ে নেওয়া যায়, কিন্তু নৌকার প্রশ্ন অবান্তর। অতএব রাস্তা তৈরি করতে হবে। সে কাজ নিলে কৃষ্ণপ্রসাদ। গৌরী সেনের টাকা অফুরন্ত এবং অকৃপণ। একবার টেন্ডার নেওয়াতে পারলে আর ভাবনা নেই। পরবর্তী পথটুকু মসৃণ, তৈলাক্ত। ধানের আল আর মজা দিঘির পাশ দিয়ে কৃষ্ণপ্রসাদ সাইকেল চালিয়ে এলো। বারোয়ারি অশ্বত্থতলায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। ভারী ভালো লাগছে, ঠান্ডা ছায়া আর ঠান্ডা বাতাসটা। আপনি হুজুর? মস্ত একটা প্রণাম জানিয়ে সবিনয়ে জিজ্ঞাসা করলে অবিরাম। আমি? বাঁ হাতটাকে হাফ প্যান্টের পকেটে পুরে কৃষ্ণপ্রসাদ সিগারেটের ধোঁয়া উড়াতে লাগলো। বললে, সরকারি লোক, রাস্তা করতে হবে এখানে। 18 মাইল দূরের রাস্তা। সরকারি লরি যাবে, গাড়ি যাবে, বুঝেছ? আজ্ঞে রাস্তা? নিশ্চয়ই। মুখস্থ করা লিবুর মতো কৃষ্ণপ্রসাদ বলে গেল। দেশের ভালোর জন্যেই। চালের ইজি সাপ্লাই হবে, গ্রামের উন্নতি হবে, ভবিষ্যতে দুর্ভিক্ষের পথ বন্ধ হবে। একেবারে পাকাপাকি বন্দোবস্ত। অবিরাম বিস্মিত মুখে তাকিয়ে রইল। কৃষ্ণপ্রসাদ যেন আকাশ থেকে কথা বলছে। দেশটাকে দুর্ভিক্ষের হাত থেকে নিস্তার দেবার জন্য স্বর্গ থেকে মর্ত্যভূমিতে অবতীর্ণ হয়েছে হাফ প্যান্ট পরা সাইকেলদারি একটা দেবতা। অশ্বত্থতলায় পাথরের শীতলা নিদ্রিত হয়েই আছেন, কিন্তু ইনি যেমন জাগ্রত তেমনি মুখর। ভাবতে পারা যায় রাস্তা তৈরি হবে এই গ্রামের মধ্য দিয়ে, যেখান দিয়ে কালো ধোঁয়া ছড়িয়ে রেলগাড়ি চলে যায়। তার চাকায় চাকায় সর্বদা মুখর সভ্যতার গর্জন। সেখান থেকে অনেক দূরে একটা মরা নদীর খেয়া, 3খানা গ্রাম, 6খানা মাঠ, আরও 1 ক্রোশ জেলা বোর্ডের পথ। এখানকার মানুষ যেন বাস্তু বেঁধেছে জীবনের তটতীর থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপের মধ্যে। একটা প্রাইমারি স্কুল, সেও 3 মাইল দূরে। রাত্রির অন্ধকারে বহুদূর থেকে যেমন মহানগরীর মাথার উপরে একটা অস্বচ্ছ জ্যোতির্মণ্ডল দেখা যায়, এখান থেকেও তেমনি নাগরিক জীবনের একটা অলক্ষ্য জ্যোতি সংকেত অনুভব করা চলে মাত্র। তবু চৌকিদারি ট্যাক্স আসে তামাকের উপরে, দেশলাইয়ের উপরে নতুন খাজনা আসে, শহরের তৈরি লোভের কারখানা থেকে মন্বন্তর আসে। এখানে আমদানি নেই, এ শুধু রপ্তানির দেশ। এখানে রাস্তা হবে, গ্রামের উন্নতি হবে,